কিছু সাপোর্টিং সিস্টেম লাগবে। আমি যখন একটা সিস্টেম ডেভেলপ করতে যাব, সিস্টেম ডেভেলপ করতে গেলে কিছু সাপোর্টিং জিনিসের প্রয়োজন হয়। যেমন এর আগে আপনাদেরকে মানে যেটা আমি পড়াছিলাম সেটা হচ্ছে কি, যদি আমি একটা কম্পিউটার বেসড সিস্টেম বানাতে চাই সেক্ষেত্রে কি হয়, আমার আরো কিছু সাপোর্টিং সিস্টেমের প্রয়োজন হয়। যেমন একটা ডাটা প্রসেস করার জন্য একটা সিস্টেম লাগে, তারপর আছে ম্যানেজমেন্ট, পুরো ইনফরমেশন সিস্টেমটাকে ম্যানেজ করার জন্য একটা সিস্টেম লাগবে। আরেকটা যেটা আমি এখানে আপনাদেরকে আগের দিনও বলছি সেটা হচ্ছে কি ডিসিশন সাপোর্ট সিস্টেম। অর্থাৎ আপনি যে সিস্টেমটা বানাচ্ছেন সেটাকে সেটার একটা সাপোর্টিং ডিসিশন সিস্টেম আপনাকে দিতে হবে। দ্যাটস মিন যে সিস্টেমটা ডেভেলপ করতেছেন এই সিস্টেমটা থেকে কিছু ডিসিশন আপনাকে মেক করতে হতে পারে। যেমন যদি বলি সাপোজ আমরা ইউনিভার্সিটির জন্য যখন একটা সিস্টেম ডেভেলপ করতেছিলাম তখন এখান থেকে আমাদের কিছু ডিসিশন আছে, যেমন আপনাদের 80 আপেল এটা A+ হয়ে যায়, বা আপনাদের সিজিপি এটা কিভাবে ক্যালকুলেট করা হয়। এই যে একটা ডিসিশন, একটা হায়ার অথরিটিজের একটা ডিসিশন লাগে, এই ডিসিশন মেক করার জন্য একটা ডিসিশন সাপোর্ট সিস্টেমের প্রয়োজন হয়, যেটাকে ইন শর্ট বলা হয় DSS। ঠিক আছে, ইটস নট যে এটা শর্ট টার্ম ডিসিশন হবে, লং টার্মের কোনো ডিসিশন হইতে পারে। যেমন যদি বলি ব্যাংকিং এর ক্ষেত্রে, যে লোন প্রসেসিং এর ক্ষেত্রে, যে হ্যাঁ আমি এই ক্লায়েন্টকে লোন অ্যাপ্রুভাল দিব কি দিব না, বা এখানে হচ্ছে কেউ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করলে তাকে ক্রেডিট কার্ড দেওয়া যাবে কি দেওয়া যাবে না। সো এই যে ধরনের ডিসিশনের জন্য একটা ডিসিশন সাপোর্ট সিস্টেমের প্রয়োজন হয়। এরকম প্রত্যেকটা সিস্টেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যেমন আমাদের যদি বলি হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম বানায়, সো এই যে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমে যখন একটা কোনো টেস্টের রিপোর্ট যায়, সেই রিপোর্ট থেকে একটা ডিসিশন মেকিং আসে যে হ্যাঁ যে এই ক্যাটাগরি ফুলফিল করছে, সো মেবি সে এই ডিজিজ হয়েছে বা তার এই জিনিসটা কম আছে। এরকম কোন একটা ডিসিশন মেকিং প্রত্যেকটা সিস্টেমের মধ্যে থাকে। সেটা কম্পিউটার বেসড ক্ষেত্রে আমরা এই যে এই কি কি পসিবিলিটিস আছে, এই পসিবিলিটিস গুলো আগেই আমাদের সিস্টেমের মধ্যে আমরা সেভ করে দেই। হ্যাঁ আমার ইটস নট সবসময় পারফেক্টলি সেট আপ হয়, কখনো কখনো কিছু জিনিস হয়তো বা নাও থাকতে পারে, বাট ট্রাই করা হয় যে যে পসিবিলিটিস গুলো আমার সিস্টেমে আসতে পারে সেই পসিবিলিটিস গুলো আমরা আমাদের সিস্টেমের মধ্যে ডেভেলপ করে আমরা সেটা ইনপুট দেওয়ার চেষ্টা করি। সো এই যে পুরো জিনিসটা হয়, যে বললাম কিছু আনস্ট্রাকচারডও আসতে পারে, কিছু সেমি স্ট্রাকচারডও আসতে পারে, বিকজ আমি জানি না অ্যাকচুয়ালি কি কি পসিবিলিটিস আসতে পারে। নিত্য নতুন পসিবিলিটিস থাকে, বাট ইন জেনারেল যেগুলো ফেস করা হয় সেগুলো আমরা সিস্টেমের মধ্যে দিয়ে দেই। এবং যদি আনস্ট্রাকচার্ড হয়, আনস্ট্রাকচার্ড মানে হচ্ছে কি সাপোজ এই সিচুয়েশন এর আগে কখনো আসেনি আমাদের সামনে, একদম সম্পূর্ণ নিউ একটা সিচুয়েশন আসছে, সো তখন কি হবে, এটাকে আনস্ট্রাকচার্ড বলছে। সেমি স্ট্রাকচার্ড বলতে যেটা বোঝাচ্ছে যে হয়তোবা এরকম সিমিলার কোনো সিচুয়েশন আগে হয়েছিল, অন দ্য বেসিস অফ দ্যাট সিচুয়েশন আমি একটা ডিসিশন মেক করছি। সো এই যে একটা ডিসিশন সাপোর্ট সিস্টেম প্রত্যেকটা সিস্টেমের সাথে যাবে, ইদার এটা স্ট্রাকচার্ড হইতে পারে, আনস্ট্রাকচার্ড হইতে পারে, বা সেমি স্ট্রাকচার্ড হইতে পারে। আর এই পুরো সিস্টেমটাকে ইন শর্ট বলা হচ্ছে ডিএসএস, ডিসিশন সাপোর্ট সিস্টেম। ঠিক আছে, এই ডিসিশন সাপোর্ট সিস্টেমটাকে যদি আমি আবার ডেভেলপ করতে চাই ইন্ডিভিজুয়ালি, যদি আমি শুধুমাত্র ডিসিশন সাপোর্ট সিস্টেমটাকেই ডেভেলপ করব, তখন আমার কিছু কম্পোনেন্টের প্রয়োজন হচ্ছে। কি কি কম্পোনেন্ট? যেমন ডাটাবেস। ডাটাবেস এখানে যেটাকে বলা হচ্ছে নলেজ, মানে যে সিচুয়েশন গুলো যে বললাম যদি স্ট্রাকচার্ড হয়, দ্যাটস মিন কি কি পসিবিলিটিস আমার ছিল। যে সাপোজ কেউ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবে আমার সিস্টেমে, সাপোজ আমি একটা ব্যাংকিং সিস্টেম ডেভেলপ করছি, সো ক্রেডিট কার্ডের কিছু ক্রাইটেরিয়া থাকে, যে সাপোজ আপনার মান্থলি ইনকাম এত হইতে হবে, আপনার ব্যাংকের সাথে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এরকম কিছু ক্রাইটেরিয়া থাকবে। মান্থলি ইনকাম এত থাকলে ইউ উইল গেট আ ক্রেডিট কার্ড হুইচ হ্যাভ এ সার্টেন অ্যামাউন্ট অফ ব্যালেন্স। আপনার যদি মান্থলি ইনকাম সাপোজ 1 লাখ হয়, অন ডিপেন্ডিং অন ইয়োর মান্থলি ইনকাম আপনাকে একটা ক্রেডিট কার্ড দেওয়া হবে একটা লিমিটেড। সো এই যে একটা ডিসিশনের যে সিস্টেম, বা হচ্ছে যে ধরেন আপনি একটা ডায়াগনোসিস সফটওয়্যার ডেভেলপ করছেন, ডায়াগনোসিস সফটওয়্যারে কি কি হয়, যে এই সাপোজ আপনার এই লক্ষণ, এই কোন স্পেসিফিক সিমটম থাকলে আপনার এই রোগটা হয়েছে বলে ডিটেক্ট করে দেওয়া হয়। এই যে আগে থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি, যেমন এখন আমাদের যেমন করোনাটা খুব কমন, করোনার যে সিমটমস গুলো আমরা জানি, বেসিক সিমটম যেমন জ্বর আসতে পারবে, ঠান্ডা লাগবে, এই সিমটমস গুলা যদি থাকে রোগীর মধ্যে, তাহলে আমি কি ডিটেক্ট করতে পারি যে হ্যাঁ উনি করোনা কোভিড পজিটিভ। সো এই যে নলেজটা, আমার যে নলেজ এইগুলো থাকলে, এই সিমটমস বা এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করলে আমি তার উপর বেস করে এই ডিসিশন নিব। এই পুরো জিনিসটা একটা ডাটাবেসের মধ্যে সেভ করা থাকবে। এটাকে ডাটাবেস বা আপনারা নলেজ বেসও বলতে পারেন।
সো ডিএসএস সিস্টেম ডেভেলপ করতে আমার একটা ডাটাবেস লাগবে। নেক্সট যেটা লাগতেছে সেটা হচ্ছে মডেল। মডেল যেটা বললাম ওটাও ডাটাবেসের সাথে রিলেটেড। যেমন হচ্ছে বললাম সাপোজ আমি ক্রেডিট কার্ড বা সাপোজ আমি একটা লোনের জন্য ব্যাংকে অ্যাপ্লাই করলাম। ব্যাংকে লোনের অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সাপোজ আপনার কিছু অ্যাসেট থাকতে হবে। অন দ্য বেসিস অফ দ্যাট অন দ্য বেসিস অফ দ্যাট অ্যাসেট ব্যাংক উইল ডিসাইড যে আপনাকে কি পরিমাণ লোন অ্যাপ্রুভাল দেওয়া যাবে বা আপনি ওই লোনটা চুকাইতে পারবেন নাকি। সাপোজ আপনি লোনটা পারতেছেন না, সামহাও আপনি জিনিসটা করতে পারছেন না, তখন আপনার অ্যাসেট থেকে ব্যাংক সেই লোনটা নিয়ে নিবে। সো যার জন্য কি হচ্ছে, এই যে আমার কিছু মডেল আমি সেট আপ করে দিছি যে এই অ্যাসেট থাকলে আপনি এই পরিমাণ একটা লোন অ্যামাউন্ট পাবেন। একটা মডেল বা এই সিমটমস থাকলে আপনি কোভিড পজিটিভ হবেন। এই যে মডেল গুলা, এটা হচ্ছে ডিসিশন মেক করার ক্ষেত্রে বা ইউজারের এই ক্রাইটেরিয়া গুলা থাকলে এই মডেলের হইলে আমি এটার উপর বেস করে আমি আমার ডিসিশনটা দিব। সো একটা ডাটাবেস থাকবে, একটা মডেল থাকবে, দেন ইউজার ইন্টারফেস থাকবে। ইউজার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন দ্য আর্কিটেকচার অফ এভরি কম্পোনেন্ট। ইউজার বলতে এখানে সাপোজ লোন অ্যাপ্লিকেন্ট হইতে পারে, লোন অ্যাপ্রুভাল যে হচ্ছে সেও ইউজার, মানে পুরো সিস্টেমে যারা যারা ইনভলভ হচ্ছে। যেমন disease diagnosis এর ক্ষেত্রে পেশেন্টও ইউজার, doctor also user, because they are using the system to detect the disease and patient is getting the report on the basis of that judgment. Okay, so user, patient, same in the bank, the loan applicant and the loan approval je dicche she, both are users. So users are the most important component of the architecture. So je kono ami ডিসিশন মেকিং সফটওয়্যারের ক্ষেত্রে বা ডিসিশন মেকিং যেটা আমি বলতেছিলাম যে ডিসিশন সাপোর্ট সিস্টেম মেক করার ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, এই তিনটা আর্কিটেকচার, ফান্ডামেন্টাল কম্পোনেন্ট অফ দিস আর্কিটেকচার আর ডাটাবেস, মডেল এন্ড ইউজার ইন্টারফেস, এগুলো থাকতে হবে। এছাড়াও ডিসিশন সাপোর্ট সিস্টেমের কিছু ক্লাসিফিকেশন হয়। ক্লাসিফিকেশন অন দ্য বেস অ্যাকচুয়ালি রিলেশনশিপ উইথ দ্য ইউজারের উপর ডিপেন্ড করে কিছু ক্লাসিফিকেশন করা হয়েছে ডিসিশন সাপোর্ট সিস্টেমের। যেমন আছে পেসিভ DSS. Passive DSS is the system that aids the process of the decision making but cannot bring out explicit decision suggestion or solution. পেসিভ যেটা সেটা হচ্ছে আপনাকে হেল্প করবে টু মেক দ্য ডিসিশন, বাট ফাইনাল ডিসিশন আর যে এক্সাক্ট ডিসিশনটা ঠিক পেসিভটা দিচ্ছে না। পেসিভ আপনাকে হচ্ছে আপনার সাপোর্টিং সিস্টেম। যেমন ওই যে বললাম সাপোজ কেউ ব্যাংকে লোনের অ্যাপ্লাই করলে তার অ্যাসেটের একটা ডেসক্রিপশন নেওয়া হয়। সো অ্যাসেটটার উপর অ্যাসেটের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে আপনার জন্য লোন অ্যাপ্রুভাল হয়। সো হয়তোবা সে অ্যাসেটের ডেসক্রিপশন গুলো নিচ্ছে, কি কি অ্যাসেট আছে তার, হ্যাঁ সেই অ্যাসেটের ডেসক্রিপশন নিয়ে সেটা সেভ করে রাখতেছে। হি ইজ সাপোর্টিং বাট নট হি ইজ মেকিং দ্য ডিসিশন। সো পেসিভ ডিসিশন মেক করবে না, জাস্ট সাপোর্ট করবে। দেন দেয়ার ইজ অ্যাক্টিভ ডিএসএস। অ্যাক্টিভ ডিএসএস ক্যান ব্রিং আউট সাচ ডিসিশন অর সাজেশন। ওই যে লোন অ্যাপ্রুভাল, ওই অ্যাসেট ক্যালকুলেট করে লোন অ্যাপ্রুভাল করা হবে কি হবে না, দ্য ফাইনাল ডিসিশন ইজ মেড বাই দ্য অ্যাক্টিভ ডিএসএস। দেয়ার ইজ এ cooperative DSS which is allow the decision maker to modify, complete or refine the decision suggestion provided by the system before sending them back to the system for validation. কোঅপারেটিভ ডিএসএস যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পারিজন করবে আমার অ্যাক্টিভ ডিএসএস যে ফাইনাল ডিসিশনটা আমাকে দিছে সেই ডিসিশনটা ওকে আছে নাকি, বাট আমি এটাকে মডিফাই করতে পারবো নাকি বা এটাকে কোনো আমি সেকেন্ড থট দিতে পারবো নাকি, এই ধরনের কাজের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোঅপারেটিভ ডিএসএস। এছাড়াও আরো আছে, যেমন হচ্ছে গিয়ে কমিউনিকেশন ড্রাইভেন ডিএসএস which is actually communicating between the tools and মানে মাল্টিপল টুলস থাকবে। টুলস এর ক্ষেত্রে মাল্টিপল টুলস এর সেম জিনিস দিয়ে চেকিং করা হবে যে আমার এখানে কোনো আমি সেকেন্ড থট বা কোনো আলাদা কোনো ডিসিশন হচ্ছে কিনা। দেন দেয়ার ইজ এ ডাটা ড্রাইভেন ডিএসএস যেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ডাটাগুলোর উপর বেস করে ডিসিশন হচ্ছে। হয়তোবা এই ডাটা বলতে প্রিভিয়াস কোনো হয়তোবা লোন সেম অ্যাসেট কেউ দেখাইছিল, ওটার উপর প্রিভিয়াসলি এটার উপর ডিপেন্ড করে অলরেডি একটা লোন অ্যাপ্রুভাল হয়েছে, তখন আমি কি করব ওই ডাটাটাই কালেক্ট করে ওটাই জাস্ট আজ আউটপুট হিসেবে আমি দিয়ে দিব। সো দিস ইজ অন আ ডাটা বেস, যে প্রিভিয়াস কোনো সেম হিস্ট্রি রিপিট করে সেখান থেকে আমি। আর ডকুমেন্ট ড্রাইভেন মিনস প্রথমে আগে ডকুমেন্টেশন করতে হবে প্রত্যেকটা জিনিসে। আমি আগে আপনাদেরকে বলছিলাম রিকোয়ারমেন্ট নিতে হবে। সো এই যে রিকোয়ারমেন্ট গুলো যে সেভ করা বা এটা হচ্ছে ডকুমেন্ট ড্রাইভেন ডিএসএস এর কাজ। সো দিস আর দ্য ডিফারেন্ট
ক্লাসিফিকেশন অফ ডিএসএস, এটা হচ্ছে ডিসিশন সিস্টেম, সরি আমি নিজেও ভুলে গেছি, ডিসিশন সাপোর্ট সিস্টেম, সরি ডিএসএস মিন্স ডিসিশন সাপোর্ট সিস্টেম। সো ডিসিশন সাপোর্ট সিস্টেম জিনিসটা কি, ডিসিশন সাপোর্ট সিস্টেমে কি কি কম্পোনেন্টের প্রয়োজন হয় এবং কি কি ক্লাসিফিকেশন আছে এখানে লেখা আছে। ইট ইজ আ পার্ট অফ কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম। যদি কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম হয় তখন তার সাথে একটা ডিএসএস অর্থাৎ ডিসিশন সাপোর্ট সিস্টেম যাবে। ওকে, সো দিস আর দ্য পার্টস অফ কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম। এগুলো আপনারা একটু নিজেরা অ্যাকচুয়ালি এই স্লাইডটা অনেক বড়, স্লাইডে প্রায় 45 স্লাইডস আছে টোটাল, এটার মধ্যে পুরো ডেসক্রিপশনটা দেওয়া আছে হোয়াট ইজ আ সিস্টেম। তো যার জন্য আপনারা একটু মানে পড়ার সময় বা যখন আপনারা অ্যাসাইনমেন্ট করবেন তখন এটার মধ্যে পার্ট বাই পার্ট থেকে কোশ্চেন আসবে। সো পার্ট বাই পার্ট গুলো আপনারা নিজেরা একটু ক্লাসিফাই করে তখন অ্যান্সার দিবেন। আমি কিন্তু ভিতর থেকে কোশ্চেন করলে আগে কনফিউজ হয়ে যাবেন না যে এই কোশ্চেনটা কোথা থেকে আসছে, কোশ্চেনের মধ্যেই কোথাও না কোথাও থাকবে। ওকে, আমরা তাহলে এতক্ষণ বিভিন্ন যে ইনফরমেশন সিস্টেম কম্পিউটার বেস হতে পারে, ম্যানমেড হইতে পারে বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম হইতে পারে, এগুলোর আন্ডারে আবার কি কি থাকতে পারে সেই জিনিসগুলো দেখলাম। এখন আমরা যদি দেখবো সেটা হচ্ছে গিয়ে যদি আমি একটা সিস্টেম সাকসেসফুল, এভরিথিং ইজ নট সাকসেসফুল। আপনারা যেমন এক্সাম দেন বা এখন যেটা অনলাইন এক্সাম হচ্ছে ভাইবা হয় বা অ্যাসাইনমেন্ট হয়, অনেকেই নাম্বার পায় অনেকে নাম্বার পায় না। কেন? কারণ হচ্ছে কি কারোটার কোনো ল্যাকিংস থাকে, কারোটা পারফেক্টলি ওকে থাকে, বা হয়তো বা আমি যেটা বলছি কেউ কেউ ফলো করতে পারে, কেউ কেউ ফলো করতে পারে না। সো এই যে সাকসেসফুল, সাকসেস অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ডিফারেন্ট ক্রাইটেরিয়া। কিভাবে একটা জিনিস সাকসেসফুল হতে হবে, অবশ্যই আমি একটা সিস্টেম ডেভেলপ করবো, বাট আই নিড টু মেক ইট সাকসেসফুল। যদি সাকসেসফুল না হয় দেন অ্যাকচুয়ালি ওই কাজটা করা উচিত না। আমি যখন একটা কাজ করবো ওটা আমি যতখানি পারফেক্টলি করতে পারি করবো। তো একটা সিস্টেমকে সাকসেসফুল করতে গেলে যে জিনিসগুলোর উপরে অ্যাকচুয়ালি ফোকাস করতে হবে সেটা হচ্ছে সিস্টেম শুড বি অফ ইউজ ফর দ্য ইউজার। আপনি যে ইউজারের জন্য সিস্টেমটা ডেভেলপ করছেন ওটা অবশ্যই তার কাজে লাগতে হবে। সাপোজ আপনি একটা সিস্টেম ডেভেলপ করে দিলেন, বাট এটা অ্যাকচুয়ালি তার প্রপার যে জন্য সে ডেভেলপ করতে চাইছিল সেই কাজে লাগতেছে না। সো ইট শুড বি ইউজফুল ফর দ্য ইউজার। রেডি ইন টাইম, যে টাইম ফ্রেম থাকবে সেই টাইম ফ্রেমের মধ্যে রেডি করে দিতে হবে। ভিজিবল বেনিফিটস, যেটা ফার্স্ট এটার সাথে ম্যাচ আছে, সেটা হচ্ছে গিয়ে যেই বেনিফিট, সাপোজ আগে সে হাতে কলমে কাজ করতো, হাতে কলমে কাজ করতে যে হয়তো বা এখন সে একটা সিস্টেম একটা সফটওয়্যার বানাইছে, সফটওয়্যার বানানোতে তার যে লাভ হয়েছে সেই লাভটা অবশ্যই জানে সে ভিজিবল, মানে দেখতে পারে যে আমি যে কাজটা আগে হাতে করতাম সেটা আমি এখন সফটওয়্যার বা সিস্টেমের মধ্যে করার জন্য সেটাতে কি কি আমার বেনিফিটস হয়েছে। So visible benefits, then maintain effectively. Maintenance is very important. System after developing, the maintenance is very important. When a developer is develop a system and deliver to the customer, he or the company should provide the after deliver maintenance must be, because ইউজার হয়তো বা কিছু চেঞ্জ করতে পারে, কিছু মডিফাই করতে পারে, কিছু আপডেট করতে পারে। সো মেইনটেনেন্সটা আমাকে অবশ্যই প্রোভাইড করতে হবে। দেন ওয়েল ডকুমেন্টেড, ওয়েল ডকুমেন্টেড মিন্স আপনি যে পুরো সিস্টেমটা বানাইছেন এটা একটা ডকুমেন্টেশন থাকতে হবে, যেটা আপনারা হয়তো বা আপনাদের মাস্টার্সের একটা ইয়ে থাকে যে প্রজেক্ট বা থিসিস করতে হবে, হয়তো বা এবার আপনারা অনেকে নিছেনও। আপনারা কি করেন, যে কোনো একটা সিস্টেম যখন ডেভেলপ করেন বা যে প্রজেক্টটা করেন, এটা একটা ডকুমেন্টেশন হিসেবে আমরা একটা বই জমা নিই, যেটা প্রজেক্ট থিসিস রিপোর্ট বুক বলা হয়। যে আপনারা যে কাজটা করছেন সেটা একটা ডকুমেন্টেড কপি আমরা জমা নিই। সো এই যে প্রত্যেকটা কাজেরই এখন হয়তো বা অ্যাকচুয়ালি আমাদের সফটওয়্যার ওয়ার্ল্ডে ওটা হয় না, যে আমরা সফটওয়্যার ডেভেলপ করে দিয়ে দেই, কিন্তু এটা একটা ডকুমেন্টেশন থাকে, হয়তো বা হার্ড কপি বা সফট কপি থাকে, যে হ্যাঁ তার রিকোয়ারমেন্ট এটা ছিল, আমরা এটা বানিয়ে দিছি এই টাইম ফ্রেমের মধ্যে, এই বাজেটের মধ্যে। সো everything should be well documented. That's mean পরে যদি কোনো কারণে প্রয়োজন হয় আমরা এই ডকুমেন্টেড কপি দিয়ে চেক করতে পারি যে কি কি হয়েছিল, দ্য প্রিভিয়াস হিস্ট্রি। যেটা আপনাদের ক্ষেত্রেও হয় যে আপনাদের প্রজেক্ট ডেভেলপ বা প্রজেক্ট বা থিসিস ডেভেলপ করার পর আমরা একটা ডকুমেন্টেড কপি রেখে নিই যে আপনি সুপারভাইজারের আন্ডারে এই কাজগুলা করছিলেন। ওকে, so these are the principles to make a successful system. Then আমরা যেটা যাব সেটা হচ্ছে গিয়ে ম্যান মেড এন্ড অটোমেটেড সিস্টেম। সিস্টেম অ্যাকচুয়ালি দুভাবে ডেভেলপ করা যায়, একটা ম্যান মেড হইতে পারে আর একটা অটোমেটেড হইতে পারে। ম্যান মেড এর ক্ষেত্রে যেটা হচ্ছে
ম্যানমেড মিনস যেটা হিউম্যান ডেভেলপ করতেছে। আচ্ছা, হিউম্যান ডেভেলপের ক্ষেত্রে যে জিনিসগুলো ইনক্লুডিং হয় সেটা হচ্ছে কি সোশ্যাল সিস্টেম। social system মানে we are living in a society, so obviously ল বলেন, কাস্টম বলেন, আমাদের সেটার উপর ডিপেন্ড করে কিছু মানে আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করতেছি, সফটওয়্যার অবশ্যই যেই সোশ্যাল মানে যে সিচুয়েশন আমরা ডেভেলপ করতেছি। সোশ্যাল বলতে এখানে যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যার জন্য আপনি ডেভেলপ করতেছেন, লাইক দ্য ইউজার, কে ইউজার, সেই ইউজারের উপর ডিপেন্ড করে আমি সেই রকম একটা সিস্টেম ডেভেলপ করে দিব। সাপোজ আই ডেভেলপ আ সিস্টেম, যে এমন কারোর জন্য আমি ডেভেলপ করছি যার হয়তো বা কম্পিউটার নলেজ খুব খুব কম, সো তার জন্য যতটা ইউজার ফ্রেন্ডলি করে অ্যাকচুয়ালি সিস্টেমটা ডেভেলপ করা যায় ততই বেটার। আবার অনেক থাকে অনেকে অনেক বেশি কম্পিউটারের সাথে ইউজ টু, তখন তার জন্য আরেকটু বেটার সিস্টেম ডেভেলপ করা যায়। সো সোশ্যাল বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে যারা ইউজার তাদের উপর ডিপেন্ড করে আমাকে সিস্টেমটা ডেভেলপ করতে হবে। দেন অর্গানাইজড এন্ড ডিসিপ্লিন কালেকশন অফ দ্য আইডিয়াস, transportation system that's mean the networking, then the communication system, manufacturing system, financial system. These are actually the things which is actually focused on the man-made system. যদি হিউম্যান কোনো সিস্টেম ডেভেলপ করে তাহলে সেটা হচ্ছে গিয়ে আমার ম্যান মেড সিস্টেম। আর অটোমেটেড সিস্টেম বলতে কি বোঝানো হচ্ছে, অটোমেটেড সিস্টেম বলতে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে these are also man-made. এখানে লেখা আছে these are also man-made. Automated system are also man-made that interacts with or are controlled by one and more computers. Suppose আমি একটা সিস্টেম ডেভেলপ করে, হিউম্যানই বলেন, যেমন যদি বলি কোনো ফ্যাক্টরিতে, আমাদের সাধারণত ধরেন যেমন গার্মেন্টস ফ্যাক্টরি বলেন বা যে কোনো একটা ফ্যাক্টরি, সাপোজ আমি একটা গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানির কথা বললাম, এখন প্রচুর অটোমেটেড কার ম্যানুফ্যাকচার কোম্পানি আছে। সাপোজ একটা হিউম্যানই তো অবশ্যই ডিজাইন করে, একটা মেশিন ডিজাইন করে দিল which can make car without the presence of any human. কোনো হিউম্যান ছাড়াই একটা মানে ওই মেশিনটা একা একা একটা কার ডেভেলপ করে ফেলতে পারে। সো অটোমেটেড সিস্টেম যেটা হচ্ছে এটা হিউম্যান ডেভেলপ করে দিচ্ছে। সাপোজ যে মেশিনটার কথা আমি বলতেছি, যেমন ধরেন আমি একটা কলম বানানোর একটা ফ্যাক্টরি দিলাম, সো ওই মেশিনটা, কলম বানানোর মেশিনটা তো আমিই বানাই দিচ্ছি, একটা হিউম্যানই বানাই দিচ্ছে। বানানোর পর সেটা যখন সেট আপ করে দেওয়া হবে তারপর হয়তো বা আর কোনো হিউম্যানের প্রয়োজন হচ্ছে না, একা একা যখন সে কাঁচামাল পাইতেছে বা যেগুলোর প্রয়োজন সেগুলো পাইতেছে, সো মেশিনটা অন করে দিলে সেটা অটোমেটিক্যালি ওয়ান বাই ওয়ান একটা একটা করে কলম প্রডিউস করে দিবে। সো দেন it became automated one. But these basically are human made system, but it can control by the computer or any artificial system like robot control করতে পারে, অটো কন্ট্রোল হইতে পারে। ওকে, সো এই ক্ষেত্রে যেগুলোর হচ্ছে গিয়ে মেইন রিজন ফোকাস করতে হয় সেটা হচ্ছে কস্ট, কনভিনিয়েন্স, সিকিউরিটি, মেইনটেনেবিলিটি এন্ড পলিটিক্স। সো দিস আর দ্য থিং which will be focused on the automated system. So man-made and automated system, and there are for the automated system we need some basic components, like we need computer hardware, we need computer software, then we need some people, because people is actually making the system, and sometimes we need human to operate them. অনেক সময় এমন কিছু হয় যে আমার ইনপুট, যেমন যে বললাম কাঁচামাল প্রোভাইড করতে হবে বা কিছু একটা জিনিসের প্রয়োজন হয়, তখন হিউম্যানের প্রয়োজন অ্যাকচুয়ালি থেকেই যায়। Then we need some data, then we need some procedure, যে প্রসিডিউরটা ফলো করে অটোমেটেড সিস্টেমটা চলবে। সো একটা অটোমেটেড সিস্টেম ডেভেলপ করতে কিছু কম্পোনেন্টের প্রয়োজন হয়, কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার সফটওয়্যার, দেন পিপল, ডাটা এন্ড দ্য প্রসিডিউর। ওকে, সো দিস ইজ ম্যান-মেড সিস্টেম এন্ড অটোমেটেড সিস্টেম। আচ্ছা, যে আমাদের যে রিয়েল লাইফ যে বিজনেস হয় সেই বিজনেসের মধ্যে কিছু সাব সিস্টেম কাজ করে। সাব সিস্টেম বলতে কি বোঝানো হয়, সাব সিস্টেম, আমি এখানে এটা বলার আগে একটু সাব সিস্টেমটা বলে নেই। সিস্টেম একটা, সাপোজ আই এম মেকিং আ সিস্টেম একটা ফুল থিং, আ বিগ প্রজেক্ট অথবা যে কোনো একটা পুরো জিনিসকে আমি সিস্টেম বলতে পারি। এখন সিস্টেমের ডিফারেন্ট পার্ট থাকতে পারে, সেই ডিফারেন্ট পার্ট যেটা সেগুলোকে বলা হয় সাব সিস্টেম। সাবসিস্টেম, যেমন ব্যাংকের কথা যদি আমরা বলি, একটা লোন ইজ আ সিস্টেম, ওকে, দেন অ্যাকাউন্ট ইজ আ সিস্টেম। সো এরকম ডিফারেন্ট পার্ট
মিলে একটা হোল সিস্টেম হয়। সো সাবসিস্টেম আর কল দ্য পার্টস অফ আ বিগ সিস্টেম। সো এখানে এই সাবসিস্টেম জিনিসটা কি, সাবসিস্টেমে কি কি জিনিসের প্রয়োজন হয় সেগুলো এখানে লেখা আছে। সো আপনারা এগুলো নিজেরা দেখে নিন, আমি আর এটার ডিসকাশনে যাব না, কারণ সাবসিস্টেম এত হার্ড কোনো কিছু না। আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলা আছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম। ডিস্ট্রিবিউটেড সিস্টেম মিনস সাবসিস্টেম আর ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মধ্যে ডিফারেন্স আছে। সাবসিস্টেম তো বললাম একটা সিস্টেমের পার্ট, আর ডিস্ট্রিবিউটেড সিস্টেম মিনস যে সিস্টেমটা আমার কাছে আছে ওটা বিভিন্ন আলাদা আলাদা জায়গায় সেটাকে সেট আপ করা আছে, এবং সেই সেট আপটা একটা সিঙ্গেল সিস্টেমের আন্ডারে আছে, বাট দিস ডিস্ট্রিবিউটেড সিস্টেম ক্যান রান ইন্ডিপেন্ডেন্টলি। আরেকবার বলতেছি, সাব সিস্টেম যেটা, সেটা হচ্ছে একটা সিস্টেমেরই ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট, অর্থাৎ ওই সিস্টেমের আন্ডারে কিছু ছোট ছোট ভাগকে বলা হচ্ছে সাব সিস্টেম। কিন্তু যদি ডিস্ট্রিবিউটেড সিস্টেম আমি বলে থাকি, ডিস্ট্রিবিউটেড সিস্টেম বলতে বোঝায় যে একটা সিস্টেম কয়েকটা ডিফারেন্ট ডিফারেন্ট পার্টে থাকবে, এবং প্রত্যেকটা পার্ট ইজ ইন্ডিভিজুয়াল, ইন্ডিপেন্ডেন্ট। দে আর পার্ট অফ দ্য সিস্টেম বাট দে ক্যান রান ইন্ডিপেন্ডেন্টলি। আমার কথা কি বোঝা গেছে? না বোঝা গেলে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমি বুঝিনি বা কনসেপ্ট ক্লিয়ার হয়নি। যেমন আমি বলতে পারি ওয়ার্ক স্টেশনের ক্ষেত্রে, বা এখন আপনারা হয়তো বা অনেকেই জানেন যে গুগল বা ফেসবুক এখন আমাদের জোন ওয়াইজ বা হচ্ছে গিয়ে এরিয়া ওয়াইজ ডাটাবেস, ডিস্ট্রিবিউটেড ডাটাবেস দিয়ে দিচ্ছে। যেমন আমাদের এশিয়া ওয়াইজ ওদের একটা ডাটাবেস সেট আপ আছে, ইউরোপ, আমেরিকা, বিকজ দে আর দিস ইজ আ হোল সিস্টেম, অনেক বড় সিস্টেম। ফেসবুক বলেন, গুগল বলেন, এগুলো অনেক বড় বড় সিস্টেম। প্রথমে এরা এক জায়গায় ছিল, তারপর কি হয়েছে, যত এদের ডাটা বেড়ে গেছে, যত এদের ইউজার বেড়ে গেছে, তখন কি হয়েছে, এরা ডিফারেন্ট ডিফারেন্ট জোনে আলাদা আলাদা ভাবে ডাটাবেস, আলাদা আলাদা ভাবে নেটওয়ার্ক সিস্টেম ডেভেলপ করছে, এন্ড দে আর মেইনটেইনিং আন্ডার ওয়ান সিস্টেম বাট দে ক্যান রান ইন্ডিভিজুয়ালি। সো ডিস্ট্রিবিউটিভ সিস্টেম আর সাব সিস্টেমের মধ্যে ডিফারেন্স কি বোঝা গেছে? ইয়েস জি ম্যাডাম। ভাইবাতে যখন জিজ্ঞেস করবো তখন বলতে না পারলে ইয়েস আমি বের করে দিব না। হ্যাঁ, হ্যাঁ সেটা ইয়েস, এখন যে খুশি হয়ে ইয়েস বললেন, তখন ভাইবাতে জিজ্ঞেস করলে জানি ইয়েস বলে বলতে পারেন। হ্যাঁ, জি ম্যাম, জি আচ্ছা বলবো। ঠিক আছে, ইনশাআল্লাহ। অনেকদিন পর তো মনে থাকে না। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা বলতে পারবো। ঠিক আছে, জি ইনশাআল্লাহ বলবো ম্যাম। প্রতিবারই আমি Yes, sir, জানি বলবো। যে আপনারা এরকম অ্যানসার দেন, তারপর যখন জিজ্ঞেস করি ম্যাডাম কোশ্চেন না করলে হয় না, এরকম অ্যানসার দেন। আচ্ছা ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ভাইবার জিজ্ঞেস করা হয়। আপনারা একটু ভাইবার কোশ্চেন গুলো খেয়াল করবেন, খুব হার্ড কোশ্চেন আমরা জিজ্ঞেস করি না, বা আমি যেটা জিজ্ঞেস করি হয়তো বা কনসেপ্টটা বলতে পারলেই হবে, এমন না যে আপনাকে এক্সাক্ট ডেফিনেশন বলতে হবে। ঠিক আছে, সো সাব সিস্টেম এন্ড ডিস্ট্রিবিউটেড সিস্টেম। দেন আমাদের ডিস্ট্রিবিউটেড সিস্টেমের কিছু অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজ গুলোর মধ্যে যেমন আছে ইকোনমিক, যে খুব দ্রুত আমরা পাওয়ার ইনক্রিজ করতে পারি, যার জন্য আমার ইকোনমি অনেক হাই হয়। স্পিড মেনটেন করতে পারি, যেমন ফেসবুক বা গুগলের ক্ষেত্রে বললাম, এরা কেন হচ্ছে গিয়ে আলাদা আলাদা ডাটাবেস বা আলাদা আলাদা জোনে ভাগ করেছে, যাতে আমি স্পিড বাড়াইতে পারি, যে ডিফারেন্ট ডিফারেন্ট জোনের যাতে সবাই এই ফেসিলিটিস গুলো পায়। রিলায়েবিলিটি, যেহেতু এখানে সিস্টেমটা আলাদা ভাবে হচ্ছে, সো এটা রিলায়েবিলিটি বা সিকিউরিটিও ডেভেলপ করা হয়েছে। প্লাস এটার হচ্ছে একটা গ্রোথ হয়, সেই গ্রোথের ক্ষেত্রে বলতে পারি যত ইউজার বাড়বে তত সিস্টেমের উপর চাপ বেড়ে যায়, তো যার জন্য যখন আপনি ডিস্ট্রিবিউট করে দেয় তখন এই চাপগুলো আর ওভাবে ফুল সিস্টেমের উপর পড়ে না। So these are the advantages of আরো আছে, these are the advantages of distributed system. Distributed system এর কিছু disadvantage আছে, যেমন সফটওয়্যার আছে, ডিস্ট্রিবিউটেড সিস্টেমে সফটওয়্যার ডেভেলপ করাটা একটু হার্ড। নেটওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আমাকে মেইন সিস্টেমের সাথে কানেক্টেড থাকতে হয়, সো নেটওয়ার্কের ক্ষেত্রে ওখানে খুব স্যাচুরেশন হয় বা ট্রান্সমিশনের প্রবলেম হয়। আর সিকিউরিটির ক্ষেত্রে যেটা হচ্ছে খুব ইজিলি অ্যাক্সেস করা যায়, বাট সো সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট ইন দ্য ডিস্ট্রিবিউটেড সিস্টেম। সো দিস আর দ্য সাম অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ডিস্ট্রিবিউটেড সিস্টেম। সো এটাই ছিল আমাদের ফার্স্ট লেকচার। ফার্স্ট লেকচার অ্যাকচুয়ালি আমি হিউজ করে দিছি, কারণ আমি চাচ্ছিলাম পুরো জিনিসটার উপরে অ্যাকচুয়ালি আপনাদের নলেজ যাতে ফার্স্ট লেকচার থেকে চলে আসে। সিস্টেম কি, সিস্টেমের ডিফারেন্ট পার্টস কি, কি ধরনের সিস্টেম হইতে পারে,
কি কি আসে পুরো জিনিসটা অ্যাকচুয়ালি আপনি ফার্স্ট লেকচার পড়লে বুঝতে পারবেন। সো ফার্স্ট লেকচার অ্যাকচুয়ালি দ্য মোস্ট মানে পুরোটা ইলাবোরেট করে পুরোটা ডিসকাস করা আছে। এখন আমরা যেটাতে যাব লেকচার 2 এন্ড আফটার এভরি লেকচার যেটা হবে আপনাদের সেটা হচ্ছে এখন যে পুরোটা আমি লেকচার 1 এ ডিসকাস করে দিছি, লেকচার এরপরে লেকচার গুলোতে এগুলোর পার্ট বাই পার্ট আসবে, অর্থাৎ পুরো জিনিসটা আপনারা যেটা ওখানে দেখে আসছেন সেটারই এখন ডিফারেন্ট পার্ট বাই পার্ট ডিফারেন্ট লেকচারে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, লেকচার 2 ইজ অ্যাবাউট, আমি আবার সিস্টেম জিনিসটা কি সেটা আমি আরেকবার রিভিউ করে দেবো। আর এখানকার ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যানালিস্ট, যারা সিস্টেম নিয়ে কাজ করে তাদেরকে সিস্টেম অ্যানালিস্ট বলা হয়। সো সিস্টেম অ্যানালিস্ট। আচ্ছা, সিস্টেম কি, সিস্টেমের ডেফিনেশন কি, এগুলো আমি আপনাদেরকে আগেই বলে দিছি। সিস্টেম অ্যানালাইসিস বা ডিজাইন করতে গেলে কিছু জিনিস আগে আমাকে আইডেন্টিফাই করে নিতে হয়, সেটা হচ্ছে প্রবলেম, কি কি অপরচুনিটিস এবং আমার অবজেক্টিভ। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমি অ্যানালাইসিস করে এগুলোর উপর ডিপেন্ড করে আমি ডিজাইনিংটা করব। দেন সিস্টেমের কনসেপ্ট আপনাদের আগে আমি এগুলো বলে দিছি। আর টাইপস অফ সিস্টেমের মধ্যে যেগুলো ছিল সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিস্টেম। অ্যাবস্ট্রাক্ট মিনস ইট ইজ দ্য মোস্ট কনসেপচুয়াল থিং, যেটার মধ্যে অ্যাকচুয়ালি কিছু এক্সিস্টিং সিস্টেম থাকবে, সেই সিস্টেম গুলোর উপর ডিপেন্ড করে হয়তো আপনাকে নিউ কিছু ডেভেলপ করতে হবে। দ্যাট ইজ কল্ড দ্য অ্যাবস্ট্রাক্ট সিস্টেম। দ্যাট ইজ অলরেডি আই ক্যান ইমাজিন ইট, মানে আমার কাছে ছিল এরকম একটা সিস্টেম, আমি এটার উপর বেস করে এটার চেয়ে বেটার কোনো কিছু ডেভেলপ করে দেব। ফিজিক্যাল সিস্টেম, ফিজিক্যাল সিস্টেম হচ্ছে গিয়ে যেটা অ্যাকচুয়ালি আপনি ফিজিক্যালি বুঝতে পারবেন, যেমন হচ্ছে কোনো একটা আপনি সাপোজ কোনো একটা মেশিন বা কোনো কিছু ডেভেলপ করলেন যেটা আপনি ফিজিক্যালি দেখতে পারতেছেন, সেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল সিস্টেম। এছাড়া কিছু ওপেন অ্যান্ড ক্লোজ সিস্টেম আছে। ওপেন অ্যান্ড ক্লোজ সিস্টেম বলতে যেটা বুঝে, ওপেন সিস্টেমে যে সাপোজ কোনো বাউন্ডারি লাইন থাকবে না, ইউ ক্যান অ্যাড new thing in the system, you can update it, you can edit it, the user can do anything with it. And the closed system is systemটা করে দেওয়া আছে, আপনি সেই সিস্টেমটা ইউজ করবেন, বাট আপনি সেখানে কোনো কিছু অ্যাড করতে বা কোনো কিছু মডিফাই করতে এখানে পারবেন না। সো এই হচ্ছে কি আপনার বিভিন্ন টাইপের সিস্টেম যেগুলোর উপর আমরা অ্যাকচুয়ালি কাজ করে থাকি। সিস্টেমের কিছু ক্যারেক্টারিস্টিক, এগুলো আমি আপনাদেরকে আগে একবার বলছি, এখানে ক্যারেক্টারিস্টিক কিছু বেশি দেওয়া আছে। এই জিনিসগুলো আপনাদের একটা একটা করে অ্যাকচুয়ালি জিনিসগুলো জানতে হবে। সেটা হচ্ছে কি কম্পোনেন্ট, সিস্টেমে অবশ্যই কিছু কম্পোনেন্ট থাকবে যেটাকে অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য সিস্টেম বলা হয়। কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে আমার সিস্টেমটা ডেভেলপ করা হয়। সো কম্পোনেন্টস আর ভেরি ইম্পর্টেন্ট। দেন ইন্টার রিলেটেড কম্পোনেন্ট যেগুলো নিয়ে আমি কাজ করবো, যেমন ইউজার, মেশিনস, হার্ডওয়্যার, সফটওয়্যার, এদের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ থাকতে হবে। যেমন আমি একটা সফটওয়্যার বানাতে যাচ্ছি বা সফটওয়্যার ইউজ করতে চাচ্ছি যেটা আমার হয়তো বা হার্ডওয়্যারের মধ্যে আমার নাই, বা আমার হার্ডওয়্যার সেটাকে সাপোর্টই করতে পারতেছে না। সো আমাকে ইন্টার রিলেটেড নিতে হবে, বা যে ইউজাররা এটাতে কাজ করবে সেই ইউজাররা যাতে এই হার্ডওয়্যার বা সফটওয়্যারের উপর ট্রেন্ড আপ হতে পারে, মানে কানেকশন করতে পারে। প্রত্যেকটা কম্পোনেন্ট অফ দ্য সিস্টেম আর নিড টু বি ইন্টার রিলেটেড। রিলেশনশিপ না থাকলে তারা একে অপরের সাথে কানেকশন বিল্ড আপ হবে না। দেন সিস্টেম মে হ্যাভ দ্য বাউন্ডারি। বাউন্ডারি মানে হচ্ছে সিস্টেমের কিছু লিমিটেশন, লিমিট থাকতে হবে। যেমন আমি একটা সিস্টেম ডেভেলপ করতেছি ফর সাপোজ সুপার শপ, আমি একটা সুপার শপের জন্য, এখন আপনারা হয়তো বা আগোড়া স্বপ্নে গেলেই দেখতে পারবেন ওরা ওদের একটা সফটওয়্যার থাকে, ওই সফটওয়্যারের মধ্যে এন্ট্রি দেওয়া থাকে প্রোডাক্ট গুলা, ওরা যখন স্ক্যান করে সেই প্রোডাক্টের ডিটেলস চলে আসে, দাম চলে আসে, সো ওটা ওভাবে ক্যালকুলেট হয়ে আপনাদের কাছে একটা প্রাইস চলে যায়। এই যে একটা সিস্টেম আমি সাপোজ একটা সুপার শপের জন্য ডেভেলপ করলাম, কি কি ক্রাইটেরিয়া লাগবে, কি কি জিনিস লাগবে বা কি কি থাকতে পারে, এটার একটা রিকোয়ারমেন্টস আছে। সো রিকোয়ারমেন্টস এর উপর বেস করে কিন্তু সিস্টেমটা ডেভেলপ করবো। সাপোজ আমার রিকোয়ারমেন্টে সেই জিনিসটা নেই, যে আমাকে বলছে যেটা সেটা নেই, ওকে, আমি সেটা কিন্তু সিস্টেমে দিতে পারবো না। সো লিমিটেশন অবশ্যই থাকবে। আমার যে রিকোয়ারমেন্ট, যে কম্পোনেন্ট, সেটার উপর ডিপেন্ড করে আমার একটা বাউন্ডারি লাইন থাকবে যে আমাকে এইরকম একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, এই রিকোয়ারমেন্ট সহ। রিকোয়ারমেন্টের বাইরে আমি যেতে পারবো না, আমার কম্পোনেন্টের বাইরে আমি যেতে পারবো না। ওকে, সো বাউন্ডারি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফর আ সিস্টেম। দেন দেয়ার ইজ এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট বলতে এটা আমি আপনাদেরকে আগে বলছি, সেটা হচ্ছে কি হার্ডওয়্যার, সফটওয়্যার, ইউজার, দে আর অল ইনক্লুডেড ইন দ্য এনভায়রনমেন্ট। আমার হার্ডওয়্যার আর সফটওয়্যার যেরকম থাকবে, বা সাপোজ আমি একটা সিস্টেম ডেভেলপ করলাম, আমি হচ্ছে ডেভেলপার, আমি আমার সিস্টেমে একটা সিস্টেম ডেভেলপ করলাম, বাট আমার ইউজার যেখানে এই সফটওয়্যারটা বা সিস্টেমটা ইউজ করবে, তার যে মেশিনটা আছে বা তার যে
ইউজার আছে বা যারা আছে তারা আমার হয়তো বা অতটা আপডেটেড না। সো আমাকে আগে জানতে হবে ইউজার কোন মেশিনের মধ্যে সিস্টেমটা ইউজ করবে, কারা ইউজ করবে, আমাকে তাদেরকে ট্রেন্ড আপ করতে হবে। সো এই পুরো জিনিসগুলো মাথায় রেখে তারপর আমাকে কাজ করতে হবে। সো এনভায়রনমেন্ট, ইন হুইচ এনভায়রনমেন্ট, নেটওয়ার্ক কানেকশন, ইচ এন্ড এভরিথিং আমাকে আগে চেক করে নিতে হবে। প্লাস হচ্ছে গিয়ে কি পরিমাণ বাজেট আসতে পারে, কি টাইমিং হতে পারে, দিস আর অল ইনক্লুড ইন দ্য এনভায়রনমেন্ট। সো এনভায়রনমেন্ট যেটা আরেকটা নাম বলা হয় ইন্টারফেস, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট টু মেক আ সফটওয়্যার। দেন এখানে আরেকটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মিন্স constants is the functioning because these are the limits what you can do and how it achieve its purpose within that environment. So constant বলতে এখানে যেটা বোঝাচ্ছে limitations এবং আমার যে পারপাস আছে অফ দা সিস্টেম, সেই পারপাসটা সার্ভ হচ্ছে নাকি এইটার একটা চেকিং, ঠিক আছে? সো এটা হচ্ছে কনস্ট্যান্ট। দেন ইনপুট আউটপুট থাকতে পারে। ইনপুট আউটপুট বলতে বোঝায় যেমন ওই যে বললাম যদি সুপার শপের ক্ষেত্রে হয়, আমার যে প্রোডাক্ট গুলো এগুলো আমি ইনপুট দিচ্ছি, এগুলো স্ক্যান করলে এটা যে প্রাইস প্লাস ভ্যাট এগুলো অ্যাজ আ আউটপুট হিসেবে আমাকে শো করতেছে। সো ইনপুট আউটপুট থাকবে। আরও যেটা থাকবে, সরি আমি মনে হয় ব্যাকে গেছি, ঠিক আছে, এগুলোই আর কিছু ছিল না। So these are the characteristic: component, interrelationship, boundary, purpose, environment, input output, interface and constant. So these are the characteristics of a system. এই ক্যারেক্টারিস্টিক গুলো প্রত্যেকটা সিস্টেমের মধ্যে থাকতে হবে। সিস্টেম যে কোনো রকমের হতে পারে, যে কোনো টাইপের হতে পারে, যে কোনো জিনিসের হতে পারে, হিউম্যানের হতে পারে, যেটাই হোক না কেন এই ক্যারেক্টারিস্টিক গুলো থাকতে হবে। সো রিকোয়ারমেন্ট যখন আমরা গেদার করবো তখন এই জিনিসগুলোর উপর আমরা একটু খেয়াল রাখবো। দেন এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন যে সিস্টেম অ্যাকচুয়ালি কিভাবে, সিস্টেমের কি কি জিনিস থাকতে পারে। আমার যে কম্পোনেন্টস গুলো আমি বললাম সেই কম্পোনেন্টস গুলোর উপর ডিপেন্ড করে। যেমন সিস্টেমটাকে আমাকে প্রসেস করতে হবে, এটা একটা কন্ট্রোলিং পার্ট থাকবে। সো এই প্রসেস আর কন্ট্রোলিং এর মধ্যে এরা আবার কানেক্টেড থাকবে কিসের উপর সাথে, ইনপুটস এর সাথে থাকবে, ফিডব্যাকের সাথে থাকবে, আউটপুটের সাথে থাকবে, ঠিক আছে? সো যেমন আউটপুট যেটা, এটা হচ্ছে ফিডব্যাকের উপর ডিপেন্ডেন্ট। সো ফিডব্যাক থেকে, আউটপুট থেকে আমি একটা ফিডব্যাক পাচ্ছি, ফিডব্যাক যদি গুড হয় দেন ইটস ওকে, ইফ ইট ইজ নট গুড দেন আমি আবার প্রসেস করব। ইনপুট প্রসেসে যাচ্ছে, সেটা হচ্ছে কন্ট্রোল হচ্ছে, আবার ইনপুট গুলোর উপর ফিডব্যাক কন্ট্রোল এটার উপর ডিপেন্ডেন্ট থাকে। সো একটা সিস্টেমে processing থাকবে, control থাকবে, and processing and control is also depend on input output and feedback, and everything is within a boundary line. প্রত্যেকটা জিনিস একটা বাউন্ডারি লাইন থাকবে, ওই বাউন্ডারি লাইনের উপর ডিপেন্ড করে আমাকে সিস্টেম ডেভেলপ করতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিস্টেমের একটা সিনারিও। আমরা এখানে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে গিয়ে ফিডব্যাক, যেটা আমাদের অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিকের মধ্যে দেওয়া ছিল না। ফিডব্যাক জিনিসটা কি? ফিডব্যাক হচ্ছে গিয়ে আপনাকে ফিডব্যাক অ্যাকচুয়ালি দুই রকমের হয়, প্রত্যেকটা সিস্টেমের না, এভরিথিং এর ফিডব্যাক দুই রকম হয়, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক is good because if I get a positive feedback then that মানে আমি যে সিস্টেমটা ডেভেলপ করছি এটা পারফরম্যান্স বলেন বা এটা রিকোয়ারমেন্টস ওয়াইজ ইট ইজ ওকে, দিস ইজ আ কারেক্ট সিস্টেম। বাট when I get a negative feedback বলতে এখানে যেটা বোঝায় হয়তোবা কোনো কিছু মিসিং থাকতে পারে, এরর থাকতে পারে, কোনো রিকোয়ারমেন্ট হয়তোবা ফুলফিল হয় না বা আমার কাস্টমারের মন মতন হয় না, এরকম একটা জিনিসকে বলা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক হলে আমাকে পুরো সিস্টেমটা আবার রিভিউ করতে হবে এবং সেটার উপর ডিপেন্ড করে আমাকে সিস্টেমটাকে আবার আপডেট বা এডিট করতে হবে, ঠিক আছে? সো ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফিডব্যাক আর টু টাইপস, নেগেটিভ এন্ড পজিটিভ। আচ্ছা আরেকটুখানি বাকি আছে বাট টাইম শেষ হয়ে গেছে। আপনারা কি আমাকে আরেকবার জয়েন রিকোয়েস্ট পাঠাইতে পারবেন সেম লিংকে, ঠিক আছে? আর অল্প একটু বাকি আছে, আর 15 মিনিটস লাগবে, আপনারা আরেকবার জয়েন রিকোয়েস্ট পাঠান। আছে আমি অল্প একটু শেষ করে দেই। যেটা আমি বলছিলাম যে আমার আরেকটা টপিক পড়বো সেটা হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট, অর্থাৎ যারা সিস্টেম নিয়ে কাজ করে সেই মানুষগুলো। সিস্টেম অ্যানালিস্ট আর দ্য ইন্ডিভিজুয়াল who actually involves in the development process of a system. System analysis studied the problem and needs to organize and determine how the people, data, communication, information, these can be used as best and make a good system from it. মানে এরা হচ্ছে পুরো জিনিসটা নিয়ে কাজ করবে, অর্থাৎ এখানে কি যে যে জিনিসগুলোর প্রয়োজন আছে আমার কাছে যা থাকবে, রিকোয়ারমেন্টস দিয়ে, পিপল দিয়ে, ডাটা দিয়ে,
সিস্টেম দিয়ে কমিউনিকেশন এভরিথিং ইউজ করে এখান থেকে একটা বেস সিস্টেম ডেভেলপ করা হচ্ছে একটা সিস্টেম অ্যানালিসিস্টের কাজ। সো এখানে অর্গানাইজেশনালের ক্ষেত্রে আমার অ্যানালাইসিস ডিজাইন বা পুরো সিস্টেমটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে সিস্টেম অ্যানালিসিস ইজ দ্য রেসপন্সিবল পারসন, মানে যেখানে সিস্টেম অ্যানালিসিসই ইম্পর্টেন্ট যে সে কিভাবে কাজ করতেছে তার উপরে ডিপেন্ড করে সিস্টেমটা কাজ করবে। সো সিস্টেম অ্যানালিসিস আর রেসপন্সিবল ফর দ্য ইফেক্টিভ ক্যাপচার অফ দ্য ডাটা, then the flow of the data, the processing and the storage of the data, and the flow of useful and timely information back to business and its people. So system analysis এই ডাটাগুলোকে রিকোয়ারমেন্ট গেদার করা, সেই ডাটাগুলোকে নিয়ে ডিজাইন করা, সেটাকে প্রসেস করা, সেখান থেকে সিস্টেম ডেভেলপ করা এবং পুরো সিস্টেমটা যাতে ইউজফুল এবং ইনফরমেটিভ হতে পারে কাস্টমারের জন্য, সেটার উপরে সেটার কাজই হচ্ছে অ্যাকচুয়ালি সিস্টেম অ্যানালিসিস। সো সিস্টেম অ্যানালিসিস আর রেসপন্সিবল ফর দিস কাইন্ডস অফ ওয়ার্ক। দেন কিছু স্কিল থাকতে হবে সিস্টেম অ্যানালিসিসের, যেমন কিছু অ্যানালিটিক্যাল স্কিলের ক্ষেত্রে অবশ্যই আমাকে যিনি রিকোয়ারমেন্ট গুলো আন্ডারস্ট্যান্ড করতে হবে, প্রবলেম সলভ করার স্কিল থাকতে হবে এবং সিস্টেমটা আরো কিভাবে বেটার কাজ করা যায় সেটা নিয়ে তার একটা থিঙ্কিং থাকতে হবে, তার একটা এবিলিটি থাকতে হবে। এবং টেকনিক্যাল স্কিল অবশ্যই তাকে কোডিং বা যে সিস্টেমটা আমি ডেভেলপ করতেছি সেই সিস্টেমটা ডেভেলপ করার মতো নলেজ তাকে থাকতে হবে। সো অ্যানালিটিক্যাল এন্ড টেকনিক্যাল নলেজ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফর আ সিস্টেম অ্যানালিস্ট। দেন আরো কিছু স্কিল থাকতে পারে যেমন ম্যানেজারিয়াল স্কিল, you need to manage the team, you need to manage the customer, you need to manage the whole project. So managerial skill is important. Then interpersonal skill means সিস্টেম অ্যানালিসিসের নিজস্ব ইনপার্সোনাল কিছু স্কিল থাকতে হবে, লাইক দ্য কমিউনিকেশন স্কিল, help to the other co-workers, need to good communicate with the customer. So কিছু interpersonal skill থাকতে হবে। Then there is a flexibility. If you are stick in one point, then it is a very bad thing. এটা actually flexibility, আপনাকে যে কোনো সিচুয়েশন যে কোনো এর ক্ষেত্রে আপনাকে ফ্লেক্সিবল থাকতে হবে এবং সেই ফ্লেক্সিবলি সেই আইডিয়া এবং সেই রিকোয়ারমেন্টস গুলো অ্যাকসেপ্ট করার মতন আপনাকে একটা আর কি বলবো স্কিল থাকতে হবে। এছাড়া আরো কিছু স্কিল থাকতে হবে, যেমন ওয়ার্কিং নলেজ থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে, বিজনেস নলেজ থাকতে হবে, problem solve skill, interpersonal communication skill, relationship skill, flexibility, adaptability, character, ethics, and system analysis and design skill. So these are the skill need to develop for a system analyst. System analysis এই স্কিল গুলো খুব ইম্পর্টেন্ট। সো when are choosing any analyst to develop any system, we need to check these skills, whether the analyst have this skill or not. Okay, so then the thing is actually the system analysis is basically he is a agent or a facilitator, অর্থাৎ সে অ্যাকচুয়ালি সিস্টেমটা সে শুধু মানে কি বলবো তার অনেক কিছুর সাথে তাকে অ্যাডপ্ট করার মতন এবিলিটি থাকতে হবে। তার নিজের অফিস বলে, তার কো ওয়ার্কার বলেন, তার কাস্টমার বলেন, কাস্টমারের আবার ইউজার কারা তারা এভরিথিং তাকে পুরোটা ম্যানেজ করার মতো একটা স্কিল থাকতে হবে। সো হি ইজ আ এজেন্ট অর আ ফ্যাসিলিটার যদি আপনি একটা ওয়ার্ডে তাকে ডিফাইন করতে চান। দেন সিস্টেম অ্যানালিস্ট ইজ অ্যাকচুয়ালি ডিভাইডেড ইনটু টু পার্ট, ওয়ান ইজ অ্যানালিস্ট অ্যান্ড ওয়ান ইজ ডিজাইন। ডিজাইন মিনস যারা আবার ডিজাইন করবে, অ্যানালিস্টে আবার অ্যানালিস্ট মানে হচ্ছে যে পুরো যে ডিজাইন করে দেওয়ার পর সেই জিনিসটাকে নিয়ে অ্যাকচুয়ালি সে অ্যাকচুয়ালি সেই জিনিসটা অ্যানালাইসিস করে দেখবে ইজ ইট ওকে অর নট, দেন সেই জিনিসটা ডেভেলপ করবে। সো অ্যানালিস্টের আবার দুটো পার্ট থাকতে পারে, ডিজাইনার এবং অ্যানালিস্ট। সো এখানে এই দুটোর উপর আপনারা খেয়াল রাখবেন যে এই দুটো আবার ডিফারেন্ট করে দেওয়া হয়, ঠিক আছে? সো অ্যানালিস্ট আর ডিফাইনিং দ্য প্রবলেম, আমার যে রিকোয়ারমেন্ট বা যে স্পেসিফিকেশন আছে সেটার সাথে আমি এখান থেকে প্রবলেম ডিটেক্ট করব, বা ডিজাইনার আমাকে যেভাবে প্রবলেমটা সলভ করে দিছে বা ডিজাইন করেছে সেই ডিজাইনটাকে আমি অ্যানালাইসিস করার মতন আমাকে এবিলিটি থাকতে হবে। এবং ডিজাইনার আবার কি করবে, ইমপ্লিমেন্ট করবে, বাট অ্যানালাইসিস অনলি অ্যানালাইসিস করবে। সো এখানে আবার দুটো পার্ট আছে, এই দুটোর মধ্যে আপনারা খেয়াল রাখবেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যানালিস্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিজাইনার, সিস্টেম অ্যানালিস্ট অ্যান্ড সিস্টেম ডিজাইনার। ওকে,
Okay, now why the analysts are important? Analysts are important because they are actually developing the whole thing. They are actually communicating. They are actually doing the managing the whole thing. So in the for developing any system or developing anything in a perfectly in a good way, যেটাকে আমরা বলি একটা ভালো সিস্টেম ডেভেলপ করার জন্য একজন গুড অ্যানালিস্টের খুবই প্রয়োজন, ঠিক আছে? So this is the importance of the analyst. Okay, so we discussed the what is analyst, কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারবে, কি কি স্কিল থাকতে পারবে, আর এখানে আমরা আর দুটো ওয়ার্ড দেখলাম, সেই দুটো ওয়ার্ড হচ্ছে সিস্টেম ডিজাইনার এন্ড সিস্টেম অ্যানালিস্ট। সো এদের দুজনের মধ্যে ডিফারেন্স আছে, ডিফারেন্সটা আপনারা আমি বাংলায় বললাম, আপনারা হয়তো বা আপনাদেরকে গুছায় লিখতে হবে। আর সিস্টেম অ্যানালিসিসটা কেন প্রয়োজন সেটা আমি বললাম, বাংলায় বলছি, আপনারা এটা গুছায় লিখবেন। পরীক্ষা বা অ্যাসাইনমেন্টে তো আর বাংলা লেখা যাবে না, পরীক্ষা বা অ্যাসাইনমেন্টে হচ্ছে আপনাদেরকে বুঝায় লিখতে হবে। So system analyst and system designer, both these person are different, they have a different kind of work, but maybe their skills may be same, কি কি স্কিল থাকতে হবে, স্কিল গুলো মোটামুটি সেম, বাট তাদের রোল গুলা ডিফারেন্ট ফ্রম ইচ আদার। ওকে, so this is lecture 2. Lecture 2 is already uploaded in the Google Drive. আপনারা Google Drive এ গেলে